This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরও একবার স্বাগত আপনাকে TV9 বাংলায় ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আত্রেইর সঙ্গে আমি দীপ রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই আমাদের নজর রাখতে হবে বীরভূমের দিকে, তার কারণ বাম শ্রমিক সংগঠনের ধর্মঘটকে ঘিরে সেখানে অশান্তি। বোলপুরে স্টেট ব্যাংকের সামনে মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে ধর্মঘটিতের ধস্তাধস্তি। ছবিটা দেখুন প্রথমে। ছবি আপনাদের দেখাচ্ছি, বোলপুর স্টেট ব্যাংকের সামনে ধর্মঘটিদের মিছিল। সেই মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে ধর্মঘটিদের বচসা, ধস্তাধস্তি। বেশ কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয় সেখানে। আমাদের প্রতিনিধি হিমাদ্রি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, এখন পরিস্থিতি ঠিক কেমন? দেখো, এখন পরিস্থিতি কিছুটা হলেও শান্ত রয়েছে। যে পরিস্থিতি তৈরি হয়েছিল ঘন্টাখানেক আগে, বাম শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল শিল্পের দাবিতে। আর সেই মিছিল যখন তারা করছিল বোলপুর শহরে, তখন স্টেট ব্যাংকের সামনে গিয়ে তারা যখন মিছিল করে এবং বিভিন্ন দোকানপাট বা ব্যাংকে যারা রয়েছেন তাদেরকে যখন তারা ধর্মঘট সম্পর্কে বোঝাতে যায়, তখনই একটি যানজটের সৃষ্টি হয়। এরপরেই কিন্তু পুলিশ তাদের সেখানে আসে এবং সেখান থেকে টেনে হিঁচড়ে পুলিশ তাদেরকে সরানোর চেষ্টা করে এবং পুলিশ তাদের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়। বেশ কিছুক্ষণ সেই ধস্তাধস্তি চলে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দেয় এবং সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম এর বীরভূম জেলার সম্পাদক গৌতম ঘোষ সহ অন্যান্যরা। বামেরা যেটা বলছে, তারা বলছে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে তাদের এইভাবে হেনস্থা করছে, এটা করার কোনো প্রয়োজন ছিল না। কারণ তারা কোনো মানুষকে জোর করে এই ধর্মঘটে সামিল করানোর চেষ্টা তারা করছিলেন না। তারা স্বেচ্ছায় যোগ দিতে দেন, তাদেরকেই তারা আহ্বান জানাচ্ছিলেন। কিন্তু পুলিশ এসে তাদের হঠাৎ করে সেখান থেকে কোনো রকমে টেনে হিঁচড়ে সেখান থেকে সরানোর চেষ্টা করে। বুঝতে পারছি, ধন্যবাদ হিমাদ্রি। বাগুইআটিতেও একই রকম ছবি দ্বীপ। বাগুইআটিতেও এই ধর্মঘট ঘিরে ব্যাংকে ধাক্কাধাক্কি বাঁধে, প্রায় একরকম ছবি। কারণ এখানে ধাক্কাধাক্কি হয়, ব্যাংক বন্ধ করে দেওয়ার জন্য বলা হতে থাকে। সমর্থকদের সঙ্গে পুলিশের হাতাহাতি, জোর করে ব্যাংক বন্ধ করার চেষ্টায় বাগুইআটিতে উত্তেজনা তৈরি হয়। মূলত আজ গোটা দেশ জুড়েই এই ধর্মঘট চলছে। শ্রম আইন বাতিলের দাবিতে ধর্মঘটে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। সামনে নির্বাচন, আর সেই নির্বাচনের আগে নিজেদের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে অনেক বেশি আক্রমণাত্মক রূপ দেওয়ার চেষ্টা। আপনারা এই মুহূর্তে দুটো ছবি দেখতে পাচ্ছেন। এক বোলপুরে, সেখানেও ব্যাংক বন্ধ করার জন্য ধর্মঘটিরা তারা বাধা দিতে থাকে, তারা আসে এবং পুলিশ আসে, ধস্তাধস্তি হয়। বাগুইআটিতেও ঠিক একই রকম ছবি দেখা যায়। শ্রমকোড বাতিল সহ একাধিক দাবিতে দেশ জুড়েই আজকে শিল্প ধর্মঘট হচ্ছে। 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে এই বালি জুট মিলে, সেখানে দেখা যায় স্লোগানিং চলে বেঙ্গল চটকলের শ্রমিক ইউনিয়নের। সকাল থেকে মিলের হাজিরাও দেন শ্রমিকরা অনেক কম। অভিযোগ, জোর করে জুট মিল খোলা রাখার চেষ্টা সরকার পক্ষের ইউনিয়নের। আইএনটিটিইউসির পক্ষ জুট মিলের দেওয়ালে ধর্মঘট অসফল করার বার্তা একটা ব্যানার টাঙিয়ে দেয়। তৃণমূলের একটা ইউনিয়ন, তারা নাকি স্ট্রাইক ব্যর্থ করো। আর আমরা বুঝতে পারি না যে দেশব্যাপী মোদী সরকারের বিরোধিতা করছে মমতা ব্যানার্জি, কিন্তু আমরা দেখলাম যে শ্রমিকদের অধিকার রক্ষার লড়াই, শ্রমিকরা যখন আজকে ডাক দিয়েছে দেশব্যাপী ধর্মঘটে, কিন্তু তারা মোদির পাশে দাঁড়িয়েছে। তার সত্ত্বেও আমাদের বালি মিলে বেশ অনেক ওয়ার্কাররা যায়নি। কিছু ওয়ার্কার যারা তাদের ভয়ভীতি দেখিয়ে মিল চালানোর চেষ্টা চলছে। এখনও পর্যন্ত আর একটা সফল আমাদের ধর্মঘট। শ্রমিক ধর্মঘটের প্রভাব হুগলির একাধিক জুট মিলে পড়েছে। কেন্দ্রীয় শ্রম কোড আইন বাতিল সহ একাধিক দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে শিল্প ধর্মঘট। শুধুমাত্র ধর্মঘট ডাকা হয়নি, আপনারা দেখছেন রাস্তায় নেমে রীতিমতো সেই ধর্মঘট সফল করার চেষ্টা করা হচ্ছে। ভদ্রেশ্বরেও শ্যামনগর নর্থ জুট মিলে কাজে যোগ দেননি শ্রমিকরা। মিলের গেটে স্লোগান আর জমায়েত চলতে থাকে। বাঁশবেড়িয়ায় গ্যাঞ্জেস জুট মিল, সেখানেও একই রকম ছবি। মিল গেটের পিকেটিং করে ধর্মঘট অবস্থানকারীদের এবং মজুরি বৃদ্ধির দাবি, গ্রেডেশন চালুর দাবি বামপন্থী ট্রেড ইউনিয়ন। কেন্দ্র সরকার যে নতুন আইন এনেছে
নতুন যে শ্রম কোড ওটার বিরোধিতাতে আজকে আমাদের পুরো ভারত বন্ধ, পশ্চিমবাংলে পুরো শিল্প বন্ধ, জুট মিল বন্ধ। এই আইনটা আমাদের মজদুর বিরোধী আইন, এটার প্রতিবাদে আজকে 21 ট্রেড ইউনিয়ন এটাকে বন্ধটাকে আজকে আমাদের সকালবেলা মিলটা পুরো বন্ধ হয়েছে। শ্রম কানুনের বিরুদ্ধে আমাদের সমস্ত মজদুররা একসাথে আছি আর থাকবো। আর কেন্দ্র সরকারকে আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানিয়ে দিতে চাই, যত শীঘ্র পারবেন এই মজদুর মারা কালা শ্রম কানুনটাকে বাতিল করতে হবে। যতদিন অবধি মজদুর মারা কালা শ্রম কানুনটা বাতিল করবে না, ততদিন অবধি আমাদের 21 কেন্দ্রের ট্রেড ইউনিয়ন থেকে আমরা এই লড়াইটা জারি রাখবো, চালাতে থাকবো। আমাদের দেশে যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে বাংলাদেশের সঙ্গে, সেই সমস্ত জায়গার নিরাপত্তা অনেক বেশি করা হয়েছে। আর সেখানকার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো, কারণ একাধিক স্তর নিরাপত্তা থাকে সীমান্তবর্তী এলাকায়। আর বাংলাদেশের এই নির্বাচন উপলক্ষে আরও বেশি কড়াকড়ি করা হয়েছে, চেকিং অনেক বেশি করা হচ্ছে। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। গোজাডাঙ্গা থেকে নূর আমাদের প্রতিনিধি রয়েছেন, আর ইসলামপুর থেকে বিশ্বরূপ আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রথমে নূরের কাছে যাব। গোজাডাঙ্গার ছবিটা একটু নূর দেখাও, কারণ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এমনকি ঢাকাতে পর্যন্ত সেখানে অশান্তির ছবি দেখা যাচ্ছে। এই মুহূর্তে গোজাডাঙ্গার নিরাপত্তা কিরকম রয়েছে? দেখো, আমি এই মুহূর্তে রয়েছে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তের গোজাডাঙ্গা বন্দর, আর এখানেই কিন্তু আমার পিছনে রয়েছে বাংলাদেশের ভোমরা পোর্ট, আর ভোমরা পোর্টের পিছনে কিন্তু বাংলাদেশের সাতক্ষীরা, আর সেখানেই বাংলাদেশের নির্বাচন চলছে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এই প্রথম নির্বাচন হতে চলেছে। মোটামুটি আমরা সকাল থেকে কিন্তু বাংলাদেশের অশান্তির খবর পাচ্ছি, সকাল থেকে বুথ দখল, ছাপ্পা, বিভিন্ন অশান্তির খবর পাচ্ছি। যাতে এই অশান্তির আঁচ এ রাজ্যের অভ্যন্তরে অর্থাৎ ভারতের অভ্যন্তরে ছড়িয়ে না পড়ে, ঠিক সে কারণে বিএসএফ এর একেবারে কড়া নজরদারি, সীমান্তরক্ষী বাহিনীরা তারা কিন্তু এই সমস্ত এলাকায় তারা নজরদারি চালাচ্ছে। এমনকি আমরা কথা বলেছিলাম যারা সীমান্ত পারের মানুষজন, তাদের সাথে কথা বলেছিলাম যে বাংলাদেশে তো অশান্তির খবর পাওয়া যাচ্ছে, আপনাদের পরিস্থিতি কি? তারা কিন্তু জানাচ্ছেন যে এখনো পর্যন্ত এই ভারত বাংলাদেশের যে গোজাডাঙ্গা সীমান্ত রয়েছে, এই সীমান্তের পরিস্থিতি কিন্তু একেবারে স্বাভাবিক বলা যেতে পারে, কোন রকম কোনো অশান্তির। আপাতত ধন্যবাদ, কারণ সীমান্তবর্তী এলাকার মানুষজন তারা বলছেন যে এখন পরিস্থিতি খুব স্বাভাবিকই রয়েছে, অনেকগুলো নিরাপত্তার স্তর কিন্তু রাখা হয়েছে। একেবারে বাংলাদেশে যখন নির্বাচন, তখন একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে, সেই সীমান্তবর্তী এলাকায় নাকা চেকিং খুব স্বাভাবিকভাবে হবেই, তার কারণ যেভাবে বাংলাদেশে অশান্তি হচ্ছে। আমরা ইসলামপুরের ছবিটা এই মুহূর্তে একবার দেখবো। ইসলামপুরে আমাদের সঙ্গে বিশ্বরূপ রয়েছেন, আমাদের প্রতিনিধি বিশ্বরূপ। এই মুহূর্তে ইসলামপুরের ঠিক ছবিটা কেমন, কতটা আঁটাসাটা নিরাপত্তা চোখে পড়ছে, সাধারণ মানুষ তারাই বা কি বলছেন? দেখো, জানিয়ে রাখি, বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি ইসলামপুরের যে দাড়িভিটের সংলগ্ন সোনামতি ক্যাম্প, সেখানে আমি একটু দেখানোর চেষ্টা করবো এখানকার। এই যে হলো বিএসএফ ক্যাম্প, আমি যারা বিএসএফ আছে তারা কিন্তু একদম সাইকেল নিয়ে, কেউ বাইক নিয়ে, কেউ হেঁটে এখানে কিন্তু টহলদারি করছে। মানে বাংলাদেশে আজ ভোট, যেটা নূর বলছিল যে হাসিনা সরকার পতনের পরেই প্রথম ভোট হচ্ছে, বিএনপি এবং না বিশ্বরূপ, তোমার কথা মাঝে মধ্যে শুনতে একটু অসুবিধা হচ্ছে, তোমার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে, আরো একবার চেষ্টা করবো কানেক্ট করতে আমরা বিশ্বরূপের সঙ্গে। বিশ্বরূপ, দীপ শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, প্লিজ বলো, কন্টিনিউ। দীপ শোনা যাচ্ছে? হ্যাঁ একদম। আমি দেখো যেখানে দাঁড়িয়ে রয়েছি, ইসলামপুরের দাড়িভিট সংলগ্ন সোনামতি ক্যাম্প। প্রত্যেক দিনের যে চিত্রটা এখানে, তার থেকে একটু বেশি নিরাপত্তা আমরা এখানে আসার পরে দেখতে পেলাম। যদিও আমরা এখানে আছি বলে বিএসএফরা একটু দূরে চলে গেলেন, তারা হচ্ছে সাইকেল নিয়ে, কেউ পায়ে হেঁটে, কেউ বাইক নিয়ে কিন্তু টহলদারি করছিলেন। আমরা এখানে যখন আসছিলাম তখন স্থানীয় মানুষ যারা রয়েছেন, দাড়িভিট নামটা কিন্তু পুরো রাজ্যবাসীর কাছে পরিচিত। এখানকার মানুষ যেটা বলছেন যে যেহেতু বাংলাদেশে হিন্দুদের ওপরে একটা অত্যাচার চালানো হতো, দীপুচন্দ্র দাসকে কিভাবে মারা হয়েছিল, তাই কিন্তু এই পারের যারা মানুষ তারা কিন্তু একদম নজর দিয়ে আছেন যে ওপারের ভোট কি হতে চলেছে। একেবারে নজর তো রয়েছে, বিশেষ করে সংখ্যালঘু মানুষরা তারা যথেষ্ট চিন্তায় রয়েছেন যে এই নির্বাচনের পরে তাদের ওপর মানে কতটা অত্যাচার নেমে আসতে চলেছে, তারা কতটা নিরাপদে থাকতে পারবেন, এটা অবশ্যই তাদের কাছে একটা বড় কনসার্ন। বিশ্বরূপ, অনেকে ধন্যবাদ। আরও একটা জায়গার ছবি, সীমান্তবর্তী এলাকার ছবি, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কিরকম রয়েছে আজকের এই বিশেষ দিনকে কেন্দ্র করে। ফুলবাড়ির ছবি দেখুন।
सरकार अगर अच्छा होगा तो वो लोगों का जितना गवर्नमेंट काम मान लीजिए सब बंद था, अभी अगर सरकार होगा तो गवर्नमेंट काम होगा चालू होगा तो ट्रेड अच्छा होगा। हम लोग यही सोच रहे हैं कि इंडिया का साथ बांग्लादेश का रिलेशन अच्छा रहेगा तो ट्रेड भी अच्छा चलेगा, तो बांग्लादेश के लिए भी सुविधा है, हम लोग का इंडियन जितना ट्रेडर है ट्रेडर के लिए भी सुविधा है। सर बॉर्डर में क्या नजर आ रहा है आपको? बॉर्डर तो अभी मान लीजिए बंद है, 2 दिन कोई ट्रेड नहीं चल रहा है, हाँ वो अभी पूरी बंद है। तो मान लीजिए आज इलेक्शन होगा तो कल से हम लोग का नोटिस जो है कल से हम लोग फिर एक्सपोर्ट कर सकेंगे। আমি যাত্রীরাত দ্বীপ এই মুহূর্তে আপনাদের বড় একটা খবর দেখাবো এবং এই খবর আপনাদের প্রত্যেকের মাথায় রেখে দেওয়া উচিত। এটা অত্যন্ত সতর্ক হওয়ার বার্তা। ডিজিটাল অ্যারেস্ট এই শব্দ সম্পর্কে আপনারা এখন অনেকেই পরিচিত। এই ঘটনায় ঘটেছে এক শিক্ষকের সঙ্গে। দেখুন 25 দিন ধরে ডিজিটাল অ্যারেস্ট অবসরপ্রাপ্ত এক শিক্ষক, তাকে 25 দিন ধরে বন্দি করে রাখা হয়েছে একটা ঘরের মধ্যে। খোয়া গেছে 53 লক্ষ টাকা। 25 দিন ধরে টানা ভিডিও কলে বিপুল সাহা, উল্টো দিকে ভুয়ো সিবিআই অফিসার বিজয় খান্না আর ভুয়ো ইডি অফিসার নিশা পটেল, তারা তাকে ক্রমাগত ভয় দেখিয়ে রেখে দিয়েছে আর তার কাছ থেকে তার টাকা আত্মসাৎ করেছে। ভুয়ো দরিয়াগঞ্জ থানা থেকে আসে সমন, ভুয়ো সুপ্রিম কোর্টের ভুয়ো বিচারপতি রাহুল গুপ্তর এজলাসে চলল ভুয়ো মামলা। ভুয়ো কোর্টরুমে 13 দিনের মাথায় হলো সওয়াল জবাব। শেষ পর্যন্ত 53 লক্ষ টাকা খুইয়ে কসবা থানার দ্বারস্থ হয়েছেন এই বিপুল সাহা। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, সবকিছু ভুয়ো, এত প্রচার চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে বিভিন্ন মাধ্যমে, তারপরেও এই ঘটনা ঘটলো। কিচ্ছু বোঝার উপায় নেই, যা দেখলাম যা শুনলাম কিভাবে এক্সপ্রেস করব জানি না। তার কারণ ডিজিটাল অ্যারেস্টের একাধিক ঘটনা আমরা জেনেছি, তবে 25 দিন ধরে নির্মম অত্যাচার চলেছে। 25 দিন ধরে টানা ভিডিও কল, একটা মুহূর্তের জন্য ভিডিও কল কাটতে দেওয়া হয়নি। টয়লেটে গেলেও সাথে করে ভিডিও কল নিয়ে যেতে হয়েছে, না হলে বাইরে অনেকে ঘুরে বেড়াচ্ছে যারা শ্যুট করে দেবে, এই মর্মে কিন্তু হুঁশিয়ারি হুমকি ছিল। এবং সেজন্যই কিন্তু তিনি কিছু বুঝেও বুঝতে পারেননি। এবং এই যে তুমি বলছো কি করে তিনি বুঝতে পারলেন না, এটা তার সঙ্গে জালিয়াতি হচ্ছে, তার অন্যতম কারণ একেবারে 8 ঘাট বেঁধে এই সিবিআই ইডির ফেক অফিসাররা নেমেছিলেন। প্রথমে তাকে দরিয়াগঞ্জ থানা থেকে আসা একটি সমন দেওয়া হয়, যে সমন একেবারে দিল্লি পুলিশের রেপ্লিকা। তারপর তাকে সুপ্রিম কোর্টে রিট পিটিশন করানো হয়, সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের লোগো ব্যবহার করা হয়। তার সঙ্গে সঙ্গে তার জন্য অ্যাডভোকেট অন রেকর্ড আসে। যে ডিজিটালি যে মামলাটা চলে, যে এজলাসে, সেই এজলাসটা একেবারে সুপ্রিম কোর্টের মতনই দেখতে। সুপ্রিম কোর্টে যেভাবে বিচারপতিরা বসে থাকেন, যে ডেকোরাম মেনটেন করা হয় সব মেনটেন করা হয়। তাকে বলা হয় আপনি ভার্চুয়ালি অ্যাপিয়ার করছেন, আপনি বলুন যা বলবো সত্যি বলি মিথ্যা বলবো না। তিনি সেভাবেই অ্যাপিয়ার করেন এবং পুরো প্রসেসটা রোজ দিন তাকে এমনভাবে গুছিয়ে প্রেজেন্ট করা হয় তিনি ধরতেও পারেননি। তার মেয়ে ব্যাংকে চাকরি করেন, বলা হয়েছিল মেয়েকেও জানানো যাবে না, জানালে মেয়ের চাকরি চলে যাবে, তার কারণ তিনি ন্যাশনাল সিকিউরিটি ব্রেক করেছেন। তার কাছ থেকে এমন কিছু পাওয়া গেছে যা জাতীয় নিরাপত্তাকে চ্যালেঞ্জ করে, ইউএপিএ আইনে মামলা হয়ে যেতে পারে, তাই কোঅপারেট করতে হবে। স্বাভাবিকভাবে 62 বছর বয়স, ভয় পেয়ে গেছেন এবং কোঅপারেট করতে গেছেন। তারপর তার ডিমেট অ্যাকাউন্ট, তার ফিক্সড ডিপোজিট এবং তার সেভিং অ্যাকাউন্টে থাকা সব টাকাকে এক জায়গায় আনতে বলা হয় 11th লেয়ার ট্র্যাকিং করা হবে যে এই টাকার মধ্যে কোনো জালিয়াতি আছে কিনা তা খুঁজে দেখার জন্য। তারপর সেই টাকাকে পাঠাতে বলা হয়। এবং এই ঘটনা ঘটার পর এই অবসরপ্রাপ্ত শিক্ষক যিনি ঠকেছেন বলা যায়, কি বলছেন তিনি, তার অভিজ্ঞতাটা একবার শুনুন। টানা 25 দিন, 2 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত ডিসেম্বরের, আমাকে কন্টিনিউ ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। আমাকে এমনভাবে রাখা হয়েছে যাতে আমি আমি টয়লেটে গেলেও ওদের কাছে পারমিশন নিতাম, ভাত খেলে এদের কাছে পারমিশন নিয়ে এসে থালা সামনে মোবাইল রেখে তারপর আমাকে খেতে হতো। এইভাবে কন্টিনিউ আমাকে 25 দিন তারা আটকে রেখেছে। আপনার কেন ওদেরকে বিশ্বাস হলো, মানে ওদের পোশাক আশাক কাগজপত্র এগুলো? এরা সব যা কিছু আমাকে ডকুমেন্টসগুলো দেখিয়েছে, দেখলে তো যে কেউর কাছে এটাই মনে হবে যে এটা সত্যি যেন সুপ্রিম কোর্টের কাগজ, ইডির, সিবিআইয়ের যা ডকুমেন্টস, অ্যারেস্ট ওয়ারেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু আমাকে পাঠিয়েছে এরা একে করে। আমি এগুলিকে দেখে বিশ্বাস করি। তাছাড়া এদের সিবিআই যেভাবে অফিসার সেজে থাকে, এরা যেভাবে কথা বলে, এদের মনে হয় সিবিআই অফিসার থেকেও তারা আরও অনেক বেশি স্মার্ট, এবং সিবিআই অফিসারও এদের কাছে মনে হয় ফেল হবে এদের কাছে। এরা এত স্মার্ট এবং ডিজিটালি এরা এত উন্নত, আমি এদের কাছে তার ফেসে গেছি, মানে এদেরকে বিশ্বাস না।
দেখুন, সাইবার জালিয়াতদের কাছ থেকে ফোন আসে না এমন বাসিন্দা খুঁজে পাওয়া দুষ্কর, কিন্তু এই ভদ্রলোকের সঙ্গে যা হলো, এই অবসরপ্রাপ্ত শিক্ষকরা যা বলছেন সেটা কার্যত নজিরবিহীন। কারণ একেবারে খাস কলকাতা শহরে একটানা 25 দিন ধরে ডিজিটাল অ্যারেস্ট করে রাখলো প্রতারকরা। এমনকি শুনলেন নিজের মুখে তার অভিজ্ঞতার কথা। তিনি বলছেন ওয়াশরুমে যাওয়ার জন্য তাদের পারমিশন নিতে হতো, এই প্রতারকদের পারমিশন নিতে হতো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সাইবার এক্সপার্ট সাম্যজিৎ রয়েছে। সাম্যজিৎ, কয়েকদিন আগেই কলকাতা পুলিশ তাদের ডেডিকেটেড সাইবার প্রতারণা হেল্পলাইন চালু করেছে, তুমিও সেটা জানো নিশ্চয়ই খুব ভালো করে। যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এই বিপুল সাহা যার অভিজ্ঞতার কথা আমরা শোনাচ্ছি, একটানা 25 দিন ধরে তাকে তার বাড়িতে বন্দি করে রাখা হয়েছে। উল্টো দিকে ভুয়ো সিবিআই এবং ইডি অফিসার সেজে, এমনকি শুধু তাই নয়, একেবারে রীতিমতন সুপ্রিম কোর্ট বসিয়ে ভিডিও কলে তার সওয়াল জবাব চলছে, এভাবেও তার থেকে প্রতারণা হয়েছে। তো বিষয়টা হচ্ছে এটা আজকে না ওনার 55 কি 56 অ্যামাউন্টটা এরকম ভাবার থেকেও সব থেকে ভয়ানক হচ্ছে কখনো কখনো এই অ্যামাউন্টটা 1 কোটি টাকার উপরেও আমরা অনেক কেস দেখতে পেয়েছি। বিষয়টা যে মানুষ যদি একটা সাধারণ মানুষের এটাই হচ্ছে অ্যাওয়ারনেসের সমস্যা। এই ডিজিটাল ক্রাইমটাকে আটকানোর একটাই উপায়, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। মানুষ যদি মনে করে তার কেস ডিজিটালি কেউ কন্ট্রোল করছে, একটা ঘরে যদি পুলিশ তার রিমোটলি তাকে কন্ট্রোল করছে, এটা কোনোদিনও সম্ভব না। যে কোনো কিছুর একটা কেস যদি হয়, তার একটা হার্ড কপি নোটিশ তার বাড়িতে আসবে এবং সেখান থেকে তারা সেই উকিল মারফত বাকি কেসেস গুলো হবে। উনি যদি তার আগেই ভয় পেয়ে গিয়ে টাকা দিতে শুরু করেন, এবং তাহলে ওরা আরো চেপে বসে আরো নতুন নতুন জিনিস করবে, যেমন সুপ্রিম কোর্ট বসাচ্ছে আপনি বলছেন, এরকম অনেক সিবিআই ইডি আরো অনেক অফিসার ওনার বাড়ি রিলেটেড অনেক কিছু ম্যাটারকে সামনে নিয়ে চলে আসবে, কারণ ইনফরমেশন নিতে থাকবে না। তো এইভাবেই কিন্তু এই প্রসেস গুলো চলছে, যার জন্য বহুদিন ধরে কিন্তু আমরা ফোনে যখন কোনো কাউকে লাস্ট কয়েক মাস দেখেছি ফোন করলে ডিজিটাল অ্যারেস্ট থেকে বাঁচুন, প্রচুর অ্যাওয়ারনেস ছড়ানো হয়েছে। তারপরেও এগুলো ঘটাটা মানে অস্বাভাবিক, হয়তো বয়স্ক মানুষ বুঝতে না পেরে এই জিনিসটা ঘটেছে। সামজিৎ, একটা প্রশ্ন, এরা ট্র্যাক করে কি করে যে আমার অ্যাকাউন্টে এত টাকা আছে, এই ব্যক্তিকে আমাকে ফাঁদে ফেলতে হবে, এই ট্র্যাকটা কি করে করে? দেখুন, বিষয়টা হচ্ছে এইসব যারা, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফ্রড বলতে গেলে। প্রচুর মানুষ কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করবে বলে ইনভেস্টমেন্টের উপর বিভিন্ন রকম ভাবে মানুষ যখন তাদের টেক্সট করে যে এরকম ইনভেস্টমেন্ট, বিভিন্ন অ্যাপ্লিকেশন বা গুগলে সার্চ করে ইনভেস্টমেন্টের জন্য কাউকে সাপোর্ট দরকার, এইসব জায়গাগুলো দিয়ে তারা নানা রকম ফর্ম ফিল আপ করে, তাদের এগেনস্টে এই জিনিসগুলো ঘটে। আবার কোনো কোনো ক্ষেত্রে ডিরেক্টলি এরা পার্সোনালাইজেশন শুরু করে, কে কত জায়গায় ইনভেস্টমেন্ট করছে না করছে, এগুলো মনিটাইজেশন। অ্যাকচুয়ালি এগুলোকে বলা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, মানে আমাদের ভাষায় বা মানে টেকনিক্যাল ভাষায় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে মানুষ যত নিজের ইনভেস্টমেন্ট বা কিছুগুলোকে ওপেন করতে শুরু করবো বিভিন্ন দিকে। এখন ডেটা আর গোল্ড দুটোর ভ্যালু সমান। আমার ইনফরমেশন বা আমার একটা ডেটা এদিক গেলে সেখান থেকে অনেক কিছু ঘটে যেতে পারে, এবং আমাদের প্রচুর ডেটা অলরেডি বাইরে চলে গেছে বিভিন্ন জায়গায়। আমাদের এই সব ছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে। অনেক ধন্যবাদ সামজিৎ। আরো একবার জানিয়ে রাখবো, যে খবর আপনারা জানা দরকার, কারণ এইভাবে প্রতারিত আপনিও যে কোনো দিন হতে পারে, তাই মানুষকে সচেতন করছে TV9 বাংলা। মানুষের পাশে সব সময় থাকে TV9 বাংলা। খাস কলকাতা শহরে শিউরে ওঠার মতন ঘটনা, 25 দিন ধরে ডিজিটাল অ্যারেস্ট হয়ে রইলেন অবসরপ্রাপ্ত একজন শিক্ষক। তিনি নাকি রাষ্ট্রদ্রোহিতার মতন অপরাধ করেছেন, রাষ্ট্রদ্রোহিতার মতন মামলা। তাকে ভয় দেখিয়ে 25 দিন ধরে ভিডিও কলে তাকে বন্দি করে রাখা হলো তাঁরই বাড়িতে। আরো একবার শুনিন ওই অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি কি বলছেন নিজের মুখে। টানা 25 দিন, 2 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত ডিসেম্বর, আমাকে কন্টিনিউ ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। আমাকে এমনভাবে রাখা হয়েছে যাতে আমি আমি টয়লেটে গেলেও ওদের কাছে পারমিশন নিতাম, ভাত খেলে এদের কাছে পারমিশন নিয়ে এসে থালা সামনে মোবাইল রেখে তারপর আমাকে খেতে হতো। এইভাবে কন্টিনিউ আমাকে 25 দিন তারা আটকে রেখেছে। আপনার কেন ওদেরকে বিশ্বাস হলো, মানে ওদের পোশাক আশাক কাগজপত্র এগুলো? এরা সব যা কিছু আমাকে ডকুমেন্টসগুলো দেখিয়েছে, দেখলে তো যে কেউর কাছে এটাই মনে হবে যে এটা সত্যি সত্যি যেন সুপ্রিম কোর্টের কাগজ, ইডির, সিবিআইয়ের যা যা ডকুমেন্টস, অ্যারেস্ট ওয়ারেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু আমাকে পাঠিয়েছে এরা একে একে করে। আমি এগুলিকে দেখে বিশ্বাস করি। তাছাড়া এদের সিবিআই যেভাবে অফিসার সেজে থাকে, এরা যেভাবে কথা বলে, এদের মনে হয় সিবিআই অফিসার থেকেও তারা আরও অনেক বেশি স্মার্ট, এবং সিবিআই অফিসারও এদের কাছে মনে হয় ফেল হবে এদের কাছে। এরা এত স্মার্ট এবং ডিজিটালি এরা এত উন্নত,
আমি এদের কাছে তার ফেসে গেছি। ওরা আমাকে ভয় দেখিয়েছে যদি আপনি কারোর সাথে শেয়ার করেন বা আপনার মেয়েকেও যদি সেটা বলেন, এটা ন্যাশনাল সিক্রেসি, ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার আছে এখানে, আপনাকে তাহলে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হবে এবং আপনাকে অ্যারেস্ট করে আপনার বাড়ি থেকে বেঁধে নিয়ে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে। যাতে আপনি এটা না করেন, আপনি মেয়েও চাকরি করে, আপনি মেয়ের কথা চিন্তা করে আপনি এইসবগুলি সবগুলো আপনি সিক্রেট রাখবেন এবং তাহলেই আমরা আপনাকে সহযোগিতা করব, আপনি এই কেস থেকে বেরিয়ে আসতে পারবেন। টানা 25 দিন ফোনটা অন ছিল আপনার? একদম অন ছিল, কোনো 1 মিনিটের জন্য বন্ধ করতে পারেন। ফোনটা কোনো কারণে নেটওয়ার্ক ডিস্টার্বের জন্য কেটে গেলে সঙ্গে সঙ্গে ফোন করতো, ফোন করে আবার কানেক্ট করে নিতে পারে আমার সঙ্গে। 1 মিনিটের জন্য আমাকে কোনো কিছু চিন্তা ভাবনা করার সময়ই দেয়নি ওরা আমাকে, যে একটু ভাববো বা কার সঙ্গে একটু কথা বলবো, সেগুলো কিছুই আমাকে মানে ওরা সুযোগ দেয়। ভয় দেখিয়েছে, প্রচণ্ডভাবে ভয় দেখিয়েছে, মেন্টালি একদম মানে ডিমোরালাইজ, মানে কি বলবো, শেষ করে দিয়েছে। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ বাবু, আপনাকে বক্তব্য শোনাচ্ছিলাম, আপনি শুনলেন। এই বক্তব্য শুনে শিউরে উঠতে হয়। একটানা 25 দিন ধরে একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে ভিডিও কলে বন্দি করে রাখা হয়েছে। শুধু তাই নয়, 53 লক্ষ টাকা তো মানে লুট করাই হয়েছে। শুধু তাই না, তার মেয়ের চাকরিও খেয়ে নেওয়া হবে যদি তিনি কাউকে কিছু বলেন। এইভাবে ভয় দেখানো হয়েছে তাকে। তার বাড়িতে ভুয়ো ভিডিও কল করে সেখানে সুপ্রিম কোর্টের সওয়াল জবাব চলেছে। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, এইভাবে কোনো মানুষ যদি প্রতারিত হন, পুলিশের কাছ থেকে তিনি কিভাবে সাহায্য পাবেন? পুলিশের কাছ থেকে সার্বিক সাহায্য পাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডিজিটাল অ্যারেস্টের ব্যাপারে আপনাদের চ্যানেলে আমি অনেকবার বলেছি, নানা চ্যানেলেও বলেছি যে ডিজিটাল অ্যারেস্ট আপনাদের চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ দর্শক এইটা দেখছে। তাতে একটু বলে দিই যে ডিজিটাল অ্যারেস্ট ইজ নো অ্যারেস্ট। এখানে যেই তৈরি করা হয়, যে প্ল্যাটফর্মগুলো তৈরি করা হয়, যে একটা কৃত্রিম একটা সিবিআই অফিসার, ডিআইজি, আইপিএস সব বসে আছে, প্লাস ওখানে সুপ্রিম কোর্টের জাস্টিসরা বসে আছেন, তারা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করে দিল। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে জালি এবং এগুলো প্রত্যেকটাই ভারতবর্ষের বাইরে মেজরিটি থেকে ওখান থেকে আনা হচ্ছে। এবং তারপরে এই এক একজনকে বাঁচা হয়। এই বাছার ব্যাপারেও কিন্তু একটা বড় ব্যাপার আছে। ধরুন, যার অ্যাকাউন্টে দেখবে যে এত লক্ষ টাকা আছে, তাদের অ্যাকাউন্টটা তাদের উপরই কোপটা আছে। এই অ্যাকাউন্টে যে এতগুলো লক্ষ টাকা আছে, এটা কিন্তু আমি জানতে পারি না। এটা জানতে পারে একমাত্র ব্যাংকে যখন আপডেট করা হয়, তখনকার থেকে জানতে পারে যে এই লোকটার এই কারেন্ট অ্যাকাউন্টে এত লক্ষ টাকা আছে। আপনি যদি দেখবেন, চালাকে কোনোদিন ডিজিটাল অ্যারেস্ট করবে না, পানালাকে কোনোদিন ডিম বিক্রি করে তাকে ডিজিটাল অ্যারেস্ট করবে না। ডিজিটাল অ্যারেস্ট তাকেই করা হয় যার অ্যাকাউন্টে প্রথমে দেখা হয় যে প্রচুর টাকা আছে এবং তাকে সে কিরকম নেচারে, সে কথাবার্তা কিরকম, তার পড়াশোনা কিরকম, সম্পূর্ণ দেখে তারপর তাকে করা হয়। এবং এগুলো বারবার করে আমরা সাইবার অ্যাটাকের ব্যাপারেও কয়েকদিন আগে স্টেট ব্যাংক থেকে আমাকে ডাকা হয়েছিল। হোটেল হিন্দুস্তানে একটা ওয়ার্কশপ ছিল, স্টেট ব্যাংকের জেনারেল ম্যানেজার তিনি আমাকে বলেছিলেন, এটাও বলেছি বারবার করে আপনাদের চ্যানেলের মধ্যে একটাই কথা বল, জনগণকে একটু বুঝতে হবে যে এই ডিজিটাল অ্যারেস্টের কেসে গোটা ভারতবর্ষে প্রায় মোটামুটি দেখা গেছে যে গত বছরে প্রায় 27 কোটি টাকা চলে গেছে। 27। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আর একবার যে খবর আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, 53 লক্ষ টাকা খুইয়ে এখন কসবা থানার দ্বারস্থ অবসরপ্রাপ্ত শিক্ষক বিপুল সাহা। তাকে একটানা 25 দিন ভিডিও কল করে প্রতারকরা, ভুয়ো সাইবার জালিয়াতরা তার বাড়িতে ডিজিটাল অ্যারেস্ট করে রেখেছিল। সুমন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি আছেন। সুমন, কখন তিনি বুঝতে পারলেন যে তিনি একটা ফাঁদে পড়েছেন, তাকে থানায় যেতে হবে? দেখো, তাকে বলা হয় যে আপনি আপনার যত টাকা আছে, ডিম্যাট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট সব ভেঙে টাকাটা এক জায়গায় আনুন এবং তারপর সেটাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়, বলা হয় সেটা সুপ্রিম কোর্টের অ্যাকাউন্ট নাম্বার, সেখানে পাঠান। তিনি পাঠানোর পর বলা হয় 48 ঘন্টার মধ্যে সব ভেরিফাই করে টাকা আবার ফেরত দিয়ে দেওয়া হবে। যখন টাকা ফেরত আসছে না, দীর্ঘদিন পরে তিনি যোগাযোগ করার চেষ্টা করেন, তার অনেক দিন পরে, তখনও তাকে কিন্তু নানা অছিলায় এদিক ওদিক করা হয়। তারপরে প্রতারকরা তাকে বলে যে আপনার 53 লক্ষ টাকা নিয়ে আমরা 3 জন চায়না চলে এসেছি, অনেকে কম্বোডিয়া চলে গেছে, আপনার সাথে ফ্রড হয়েছে, আপনি আজ থেকে মুক্ত। ভাবতে পারছো
প্রতারকরা কিভাবে এই প্রতারণা চালিয়েছে সেখান থেকেই বলা যে তখন তিনি গিয়ে বুঝতে পারেন যে তার সাথে এই ঘটনাটা ঘটে গেছে। ফলে দয়া করে মানুষের কাছে এটাই বার্তা যে ডিজিটাল অ্যারেস্ট বা এই ধরনের কোনো ফোন কল, ভিডিও কল, এগুলোকে দয়া করে এন্টারটেইন করবেন না, এগুলোর কোনো মানে নেই। অনেক ধন্যবাদ সুমন, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে, এবং আমরা বারবার আপনাদের অনুরোধ করব, এই ধরনের স্ক্যাম গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে, তাই অনুরোধ করব আপনাদের কোনোভাবে এই ধরনের ফাঁদে পা দেবেন না। কোনো ভিডিও কল এলে, কোনো মেসেজ এলে হঠাৎ করে সেই লিঙ্কে বা সেই কল সেটাকে অ্যাকসেপ্ট করবেন না। আপনার সংশয় থাকলে আপনি থানায় যান, বাকি আত্মীয় পরিজনদের বলুন, তারপর এই বিষয় নিয়ে পদক্ষেপ করবেন। পরের খবরে নজর রাখবো, পুলিশের স্কট না দিলেও শুনানি হচ্ছে বেলডাঙ্গা হিংসায় ধৃতদের। এনআইএর আবেদনে সারা বিচারককে। অভিযুক্ত 31 জনকে ভার্চুয়ালি পেশ, 5 জন নাবালক বলে পেশ করা হয়নি বহরমপুর আদালতে। সামনেই ভোট বলে তদন্তভার নিতে চায় এনআইএ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুজয় রয়েছে। সুজয়, তাহলে যে টানাপোড়েন দীর্ঘদিন ধরে, বেশ কয়েকদিন ধরে যে টানাপোড়েন চলছিল, সেই টানাপোড়েনের শেষে এবার এনআইএর আবেদনে বিচারকরা সাড়া দিলেন। দেখো, বিচারক অনেকদিন আগেই নির্দেশ দিয়েছেন যে সমস্ত নথি এবং অভিযুক্তদেরকে হস্তান্তর করতে হবে, এবং আজকে যেটা হলো, আজকে পুলিশের এসকর্ট না দেওয়া সত্ত্বেও এই মামলায় অভিযুক্তদেরকে আদালতে পেশ করার যে প্রক্রিয়া সেটা আটকানো গেল না। ভার্চুয়ালি অভিযুক্তদেরকে আদালতে পেশ করা হলো, 31 জন অভিযুক্তকে আদালতে পেশ করা হলো, এবং আদালত নির্দেশ দিয়েছে তাদেরকে আগামী 19শে ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার, এবং তারা যেহেতু বহরমপুর জেলে বন্দী রয়েছে তারা বহরমপুর জেলেই থাকবে। কিন্তু অপর একটি বিষয় যেটা নিয়ে টানাপোড়েন চলছিল, কেস ডায়েরি হস্তান্তর করা সংক্রান্ত বিষয়, যে কেস ডায়েরি হস্তান্তর করার বিষয়টি একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। আদালত সেই বিষয়ে আগামী 17ই ফেব্রুয়ারি এই আদালতে, অর্থাৎ এনআইএর যে বিশেষ আদালত, সেই আদালতে শুনানি হবে। আমরা দেখলাম অভিযুক্তদের তরফ থেকে বা রাজ্যের তরফ থেকে যারা আইনজীবী ছিলেন তারা একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করেন যে এর আগে 2025-এ যখন মুর্শিদাবাদ জেলায় একটি হিংসার ঘটনা ঘটেছিল, সেখানে এনআইএ তদন্তভার নেওয়ার জন্য এত উদ্যোগ দেখায়নি। কিন্তু এইবার যেহেতু নির্বাচন সামনে আছে, সেই কারণে নির্বাচনকে মাথায় রেখে তারা তদন্তভার নেওয়ার জন্য এত তৎপরতা দেখাচ্ছে। এই গুরুতর অভিযোগ করেন। পাল্টা এনআইএর তরফ থেকেও কিন্তু তাদের অভিযোগ খণ্ডন করা হয় এবং দাবি করা হয় যে এই ঘটনার সঙ্গে একটা বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে। সেই কারণেই তারা এই মামলা তদন্তভার নিতে চায়, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশ দিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই এনআইএ এই মামলার তদন্তভার নিতে চায়। কিন্তু রাজ্য যেহেতু প্রথমে হাইকোর্ট এবং তার পরবর্তী সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে, তাই সুপ্রিম কোর্টের অর্ডারের কপি এবং হাইকোর্টের অর্ডারের কপি না আসায় কেস ডায়েরি হস্তান্তরের প্রক্রিয়া শুনানিটি সম্ভব হলো না। আগামী 17ই ফেব্রুয়ারি কেস ডায়েরি হস্তান্তর করার বিষয়টি, অর্থাৎ তদন্তভার এনআইএর কাছেই যাবে, মামলার নথি এনআইএর কাছেই যাবে নাকি রাজ্যের কাছেই থাকবে, সেই বিষয়ে পরবর্তী শুনানি হবে এই বিশেষ এনআইএ আদালতে। ধন্যবাদ সুজয়। খুন করার চেষ্টা করছেন পুলিশ সুপার, এই অভিযোগ আসছে কার কাছ থেকে? হুমায়ুন কবিরের কাছ থেকে। নিজের প্রাণনাশের তাহলে কি আশঙ্কা করছেন? তিনি অভিযোগ করছেন যে পুলিশ সুপার তাকে খুন করার চেষ্টা করছে। মুর্শিদাবাদের পুলিশ সুপার গাড়ি দুর্ঘটনায় মেরে ফেলার চেষ্টা করছে, এই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদের এসপি আমার কাছে পুরো রিপোর্ট আছে, আপনাদেরকে পরে জানাবো। বিহারের দুজনকে নিয়োগ করেছে আমাকে খুন করার জন্য। 2 কোটি টাকা কন্ট্রাক্ট করে, 2 কোটি টাকা কন্ট্রাক্ট করেছে। আমি গাড়ি নিয়ে কোন রাস্তায় যাতায়াত করি, সেখানে আমার গাড়ির সঙ্গে সরাসরি ধাক্কা লাগিয়ে আমাকে জানে মারার প্ল্যান করছে মুর্শিদাবাদের এসপি। এই বাহাদুর এসপির আগে আমি বহু বাহাদুর এসপির সঙ্গে এই মুর্শিদাবাদে কংগ্রেস করেছি, তখন লড়েছি। আমি হুমায়ুন কবির মুকেশ সাহেবেরও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, এবং এই যে নতুন বাহাদুর খুব জেনারেল পুলিশ অফিসার ওই অভিষেকের কথায় আমাকে খুন করার প্ল্যান এসছে। ও কোথায় থাকে? উপগ্রহতে থাকে না হুমায়ুন? আল্লাহ আছে হুমায়ুন কবিরের সাথে। যে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে আসবে ওই গাড়ি বাস্ট হয়ে চলে যাবে। মসজিদের নির্মাণ কাজ শুরুর পর বাবরি যাত্রা করলেন হুমায়ুন। পুলিশ রুট কাটছাঁট করায় পলাশী থেকে বেলডাঙ্গা পর্যন্ত মিছিল জনতা উন্নয়ন পার্টির প্রধানের। হুমায়ুনের বাবরি যাত্রা কাটছাঁট করে পুলিশ। 265 কিলোমিটারের বদলে বাবরি যাত্রা কমে দাঁড়ায় 22 কিলোমিটার। পলাশী থেকে ইটাহার পর্যন্ত যাত্রার ঘোষণা করেছিলেন হুমায়ুন, কিন্তু পরীক্ষার কারণে হুমায়ুনকে অনুমতি দেয় না পুলিশ। পলাশী থেকে মিছিল শুরু করে সেই মিছিল শেষ হয় মসজিদের নির্মাণস্থলে। 100টি গাড়ির বদলে 50 জনকে নিয়ে বাবরি যাত্রা করলেন আজ হুমায়ুন। মানুষের এই উৎসাহ
মহান আল্লাহ তাআলার দোয়া, তার খুশি হওয়া, আমরা সবাই খুশি। বাবরি মসজিদ হচ্ছে, হবে। যে নিয়ামত শেখকে পাশে বসিয়ে আপনাকে সাসপেন্ড করেছিল, সেই নিয়ামত শেখ বাবরি মসজিদকে সমর্থন করছে। এটা করাই উচিত। নিয়ামত শেখ একটা সাচ্চা মুসলমান, হাজি সাহেব মানুষ। কবে ইন্তেকাল হবে দেখে যাক, বাবরি মসজিদটাকে কাছ থেকে দেখে যাক, নিজে শরীক হোক, এটাই চাই। কবি হাকিম উত্তরবঙ্গে যত খুশি করতে পারে তারা, পলিটিক্যাল পার্টি তাদের নিজের মতো করে তারা প্রোগ্রাম করবে, এই ব্যাপারে আমার কিছু বলার নেই। বেলডাঙ্গা এনআইএ নিয়ে রাজ্য অসহযোগিতা করছে, কোর্টে বলার পরেও আজকে যারা অভিযুক্ত তাদেরকে পাঠায়নি। বেলডাঙ্গার 33 জন মানুষকে বেলডাঙ্গার পুলিশ প্রশাসন মুসলিমদের ফাঁসি দিল। আজকে এনআইএ ইউপিএ সেকশনে তাদের বিরুদ্ধে কেস হচ্ছে, এর জন্য দায়ী বেলডাঙ্গার পুলিশ প্রশাসন। এইটার পর্যন্ত যে যাওয়ার কথা ছিল, এই যাত্রা কি আবার পুনরায় হবে? আবার হবে, জানতে পারবেন 14 তারিখে এসপি ঘেরাওয়ের দিনে ঘোষণা করব কবে আমরা নেক্সট প্রোগ্রাম। হুমায়ুন কবিরকে আক্রমণ করেছেন ব্রাত্য বসু। ভোটের আগে ভোট পাকাচ্ছেন হুমায়ুন এই অভিযোক্তা। ভোটের পর ফের সরকার করবে তৃণমূল, আর 2 মাস পর খোঁজ মিলবে না হুমায়ুনের এই মন্তব্য শিক্ষামন্ত্রী। কোনো পুলিশের অনুমতি ছাড়া উনি তো একটা বিষয়টাকে ঘোট পাকাতে চেয়েছেন। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, এসআইআর শেষ হবে, আপনাদের প্রদত্ত খবর অনুযায়ী মার্চ মাসে ইলেকশন ঘোষণা হয়ে যাবে, মে মাসের মধ্যে নতুন সরকারও গঠন হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকার চতুর্থবারের জন্য আবার শপথ নেবে, মামাটি মানুষের সরকার। এই 2 মাস এই ভোট পাকানোগুলো থাকবে, তারপর ওনার নাম পশ্চিমবঙ্গে কেউ শুনতে পাবেন। ঘোষ এ পাল্টা কি বলেছেন এবার শুনুন। রাজনৈতিক গতিবিধি বাড়বেই, কারণ হুমায়ুন কবিরও মমতা ব্যানার্জির ওই একই কালচারের মানুষ। নিয়ম কানুন আইন মানার কোনো অভ্যাস নেই তাদের, আর তারা তো এইগুলো করতে থাকবে। আমরা আইন মানি, অনুমতির অপেক্ষা করি বলে আমরা আমাদের অনুমতি দেবে কি দেবে না। যারা আইন মানে না, তোয়াক্কাই করে না, তো তাদের অনুমতির কি প্রয়োজন আছে? হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণের সমর্থন তৃণমূল বিধায়ক নিয়ামত শেখের। দল বাবরি মসজিদের বিরোধিতা করে না। এবার বিস্ফোরক দাবি হরিহরপালা তৃণমূল বিধায়কের। আবেগের বশে একজন বাবরি মসজিদ তৈরি করছেন, তাতে কোনো সমস্যা নেই। মসজিদ মসজিদের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়, মন্তব্য নিয়ামতের। বাবরি নিয়ে কোনো অসুবিধা নেই তো এখানে। আমাদের এখানে কোনো দাঙ্গা হয়েছে? বাবরি মসজিদ করছে তার জন্য কি কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটেছে? যে আবেগে পড়ে একটা বাবরি মসজিদ ওখানে ধ্বংস হয়েছে, এখানে বাবরি মসজিদ তৈরি করবো বলে যে মানে আজকাল চেয়ারম্যান যেটা সে করেছে, তো মসজিদ হোক, মসজিদের জায়গায় মসজিদ কোটি করুক, তাতে আমরা কোনো প্রতিবাদ বা বিরোধ আমরা করতে যাচ্ছি না আমাদের দলের পক্ষ থেকে। মসজিদ যেটা হচ্ছে, মসজিদের জায়গায় মসজিদ থাকবে, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে। সে নতুন দল খুলেছে, তার মতন সে দল করবে। একজন মানুষ মসজিদ তৈরি করলে আমাদের সহযোগিতা থাকবে, বিরোধিতা থাকার কথা না। কিন্তু বিষয়টা হচ্ছে, যখনই নামটা হয় বাবরি, ওনার নাম হুমায়ুন শুধু আবার ভাববেন না ওটা উনি ওনার বাপের নামে করছেন। হ্যাঁ, নাম যখন হয় বাবরি, তখনই জানবেন যে ডালমে কুচ কালা হয়। উদ্দেশ্যটা যে একেবারেই অসৎ, এই নামের মধ্যে থেকে বোঝা যায়। ওখানে ঈশ্বর আল্লাহ কারোর জায়গা নেই, রাজনীতির জায়গা, ভেদাভেদ তৈরি করার জায়গা, নিজেদের মধ্যে ডিফারেন্স তৈরি করার জায়গায় ছাড়া কিছু না। যদি কেউ সমর্থন করে যে একটা মসজিদ হবে, তো সে সমর্থন করতেই পারে। এটা একটা ধর্মের পূজার স্থল, সেটা কেন তৈরি করতে বাধা দেওয়ার কি প্রশ্ন আছে? আমরা তো বাধার প্রশ্ন কখনোই তুলিনি যে মসজিদ করা যাবে না। সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থেকেও কখনো বলা হয়নি। বলা হচ্ছে যেটা, যে ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়, সেটা তো সংবিধানেই বলা আছে।